নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা হলো, যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে কে পরাজিত হয়েছে, কে হেরেছে, সেগুলো নিয়ে আলাদা ব্যাপার। মানে সেগুলো পুরোটাই আলাদা টপিক। এখনো তো ক্লিয়ার হয়নি, আর এখন এই যুদ্ধ শেষ কিন্তু হয়নি। আমরা এর শেষ দেখেই ছাড়বো, আর পাকিস্তান কতটা এগিয়ে যেতে পারে সেটাও আমরা দেখব। সিজ ফায়ার যখন উল্লঙ্ঘন করেছে, তখন এরপরে আর কোনো কিছুই বলার অপেক্ষায় রাখে না। এখন দেখুন, বাংলাদেশিদের কয়েকটা মিডিয়া থেকে বিভিন্ন রকম আলোচনা করা হচ্ছে। তারা এমন এমন পোস্ট করছে, এমন এমন থাম্বনেল দিচ্ছে, এমন এমন টাইটেল দিচ্ছে, যেটার ওপর থেকে যদি আমরা এখন কমেন্ট করতে যাই, যেগুলো নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে সারা দিন আমাদেরকে ওই নিয়েই পড়ে থাকতে হবে। কারণ একমাত্র মিডিয়া বাংলাদেশ মিডিয়া, যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখে রিপোর্ট করে। রিসেন্ট আমরা পাকিস্তানেও এটাই দেখলাম। পাকিস্তানের ওখানকার যে প্রতিরক্ষা মন্ত্রী, সে কি বলছে? সে বলছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভারতের 5টা যুদ্ধ বিমান আমাদের এতে চলে এসেছে। ভাই, সোশ্যাল মিডিয়া দেখেই যদি আমরা রিপোর্ট করব, তাহলে ন্যাশনাল টিভিতে আসার কি দরকার রয়েছে? তাহলে আমরা তো সোশ্যাল মিডিয়াতে করতে পারি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। প্রথমে আপনারা দেখবেন এই বাংলাদেশি এই ছেলেটির কথা শুনবেন। তার কথার পর আপনারা আরো কিছু আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, যেগুলো পাকিস্তানের লোকাল যারা রয়েছে তাদের মুখ থেকে শুনবেন, যে অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানে আঘাত করেছে আর তাতে পাকিস্তানিদের কতটা ক্ষতি হয়েছে সেটা তাদের মুখ থেকে শুনবেন। দেখুন, আমরা বললে সেগুলো হতে পারে যে আমরা প্রোপাগান্ডা করছি, আমরা হয়তো কোনো কিছু বানিয়ে বলছি, সেগুলো বলতেই পারি অবভিয়াসলি। কিন্তু যদি পাকিস্তানি কেউ বলে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই প্রোপাগান্ডা তারা করবে না, তাই না? আজকে প্রথমে বাংলাদেশি এই একটা মূর্খের ভিডিও আপনারা দেখে নিন। এই মূর্খ কি বলছে সেটা আগে দেখে নিন, তারপর আমরা পাকিস্তানি লোকাল যারা রয়েছে তাদের মুখ থেকে শোনাবো আপনাদেরকে আরো কিছু কথা। তো চলুন। তারা পাকিস্তানকে একদম নিঃস্ব করে দিবে, পাকিস্তানের কোনো ক্ষমতা নাই। তাদের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নাই। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, আর শুধুমাত্র পাকিস্তান এখানে একা না। কারণ ইতিমধ্যে জানেন, পাকিস্তানের ওই তুরস্ক তার পাশে আছে, আজারবাইজান ইতিমধ্যে তাদের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছে। আর চীনের সাথে ভারতের বৈরিতা, সে সুপ্রাচীনকালের বৈরিতা। আর বাংলাদেশের সাথে সীমান্তে 2 দিন পর এই ভারত দেখাচ্ছে তারা একটা উস্কানিমূলক আচরণ করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ কিন্তু আমরা এখন শেখ হাসিনা পতনের পর আমরা কিন্তু জবাব দিচ্ছি। দেখাচ্ছে আমাদের কিন্তু সীমান্ত থেকে 2জন বাংলাদেশি ধরে নিয়ে যাচ্ছে। আমার বাংলাদেশের বিজিবি লাগে না, গ্রামবাসী গিয়ে 2জন ভারতীয় ধরে নিয়ে আসতেছে। তো এখানে আমাদের অ্যাকশনটা কেমন? আমরা এখন আমাদের বক্তব্য হচ্ছে এটা, আমাদের এখান থেকে তোমরা একজন ধরে নিয়ে যাবা, আমরা একজন ধরে নিয়ে আসবো। আমাদের একজনকে পিটাবা, আমরা তোমাদের একজনকে পিটাবা। আমাদের একজনকে কি করে মারবা, আমরা একজনকে গুলি করে মারবো। তো শুনলে তো, এই হচ্ছে ওদের মেন্টালিটি। ওরা মানে ঘরে বসে সবকিছু জেনে যায়। ভগবান জানে ওদের কি পাওয়ার দিয়ে রেখেছে। ঠাকুর আমাদেরকে কেন দাওনি ওই পাওয়ারটা? আমরা ঘরে বসে কেন জানতে পারি না? প্লিজ আমাদেরকে একটু চেষ্টা করো দেওয়ার। তো এদের এই পাওয়ারটা আছে। আজকে এই কথাগুলো যে বলছে, এগুলো কোনো ক্রস চেক তারা করেছে? ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে 9টি জায়গাতে এমন ভাবে গোলাবর্ষণ করলো যে ওই জায়গাগুলো এখন তছনছ হয়ে গিয়েছে। আমরা ওপেনলি দেখতে পেলাম ওদের মিডিয়াতে কি দেখালো, যে আতঙ্কবাদী যারা রয়েছে তাদেরকে পাকিস্তানের পতাকায় জড়িয়ে সেনাপ্রধান, ওদের যে প্রধানমন্ত্রী, আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আরো অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে, তারা সকলে যাচ্ছে সেখানে সম্বর্ধনা দিতে। তাদেরকে কি করতে? তাদেরকে বিদায় সম্বর্ধনা দিতে। তাহলে চিন্তা করেছেন, আতঙ্কবাদী মরেছে, তাদের জন্য বিদায় সম্বোধনা দিতে আছে, পতাকায় নিয়ে যাচ্ছে, মানে সেই বীরের মতো। একটা কথা আছে না যে আমরা জানি সচরাচর কেমন হয় এই ধরনের দেওয়া হয়, বিদায় দেওয়া হয় কাদেরকে? যারা আমাদের ভারতের, যদি এরকম বিদায় দেওয়া হয়, সেগুলো কাদেরকে দেওয়া হবে? আমাদের ভারতের যে ডিফেন্সের বড় বড় ব্যক্তিত্ব রয়েছে। একটা যদি যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সিপাহীরা নিহত হয়, তাদেরকে এইভাবে আমরা বিদায় দিই। কিন্তু এখানে কাদেরকে দেওয়া হচ্ছে? আতঙ্কবাদী, সে ডেজিগনেটেড আতঙ্কবাদী, অথচ তাকে এরকম ভাবে বিদায় দেওয়া হচ্ছে। তাহলে এরপরেও আবার কি কিছু বলার জন্য বাকি রেখে থাকে? তাহলে অতগুলো আতঙ্কবাদীকে বিদায় দেওয়ার পরেও ওরা বলছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হলো, এই যুদ্ধে পাকিস্তান জিতে গিয়েছে। যদি আমাদের কথা বিশ্বাস না হয়, তাহলে এবার ওদের কথা শুনুন, যে লাহোরে কিভাবে ভারতের সেনারা কিভাবে তাণ্ডব চালিয়েছে, আর পাকিস্তানের লোকালস কি বলছে সেটাও একবার শুনে নিন। চলুন। कल रात इंडिया ने पाकिस्तान के ऊपर 24 मिसाइल हमले किए और हैरानगी की बात यह है कि तकरीबन सारे मिसाइल अपने टारगेट के ऊपर जाके लगे। इंडिया ने जो टारगेट सेट किया हुआ था, इंडिया ने वो टारगेट अचीव किया। और इससे बढ़ के हैरानगी की बात यह है कि पाकिस्तान का दिफाई निजाम, हमारा डिफेंस सिस्टम एक भी मिसाइल को इंटरसेप्ट नहीं कर सकता, एक भी मिसाइल को हम रोक नहीं सकते। सारे हमले हम रोकने में नाकाम रहे। एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया है। वो जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा और हम उसके मिसाइलों को रोक नहीं सके। ये हकीकत है।
अब इसको आप ये मत कहें कि जी आप इंडिया की तारीफ कर रहे हैं, ये कर रहे हैं, वो कर रहे हैं। भाई जो हकीकत है वो हकीकत है। आप सुनते आ रहे हैं कि ईरान 200 मिसाइल फायर करता है, 400 मिसाइल फायर करता है, 1000 मिसाइल फायर करता है और इसराइल के अंदर जाके एक आध ही गिरता है, बाकी सारे के सारे इसराइल इंटरसेप्ट कर लेता है। ऐसा मजबूत दिफाई निजाम है इसराइल का। लेकिन हमारे पास देख लो 24 मिसाइल छोड़े इंडिया ने और एक भी नहीं हम रोक सके। और हैरानगी की बात यह कि अभी इंडिया ने किसी फौजी तनसीबात को निशाना नहीं बनाया। अभी इंडिया ने हमारे किसी छोमनी के ऊपर, कैंट के ऊपर या किसी ऐसी हसास जगह के ऊपर अटैक नहीं किया। यही 24 के 24 मिसाइल अगर हमारे किसी हसास जगह के ऊपर टारगेट किए जाते तो अब तक तो प्रोग्राम बढ़ चुका होना था। यही अगर जीएचक्यू के ऊपर फेंका गया होता तो प्रोग्राम बढ़ चुका होता। या यही किसी और हसास जगह के ऊपर मिसाइल गिराए जाते तो किसने रोकने थे? हम तो रोक ही नहीं सके भाई, एक भी मिसाइल नहीं हम रोक सके। दूसरी अफवाहें ये फैलाई जा रही थी, सारी रात को पाकिस्तानी मीडिया लगा हुआ था, सोशल मीडिया के ऊपर तमाम झूठ पॉलिसी लगे हुए थे, वो पाकिस्तान ने इंडिया के जहाज गिरा दी हैं। वो सारी पिक्चर्स मैंने देखी, कोई 8 महीने पुरानी है, कोई 3 साल पुरानी है। हमने इंडिया का वो जी जनरल हेडक्वार्टर गिरा दिया, पता नहीं क्या गिरा दिया। वो मैंने सर्च किया, वो भी फेक न्यूज फैलाई हुई है। कोई ऐसी শুনলেন তো? এই ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, কারণ বর্তমানে বাংলাদেশিদের তো সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো সোর্স নেই নিউজের। একমাত্র সোর্স সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই এগুলো শেয়ার করুন বেশি করে, ফেসবুক, ইনস্টাগ্রামে, আরো বিভিন্ন জায়গায় শেয়ার করুন, যাতে এইগুলো দেখে তারা অ্যাটলিস্ট মাথাতে এটা নিতে পারে যে হ্যাঁ, পাকিস্তানেও ভারতের সেনারা যে ক্ষতি করেছে সেটা কিন্তু পাকিস্তানের লোক অ্যাডমিট করছে। আর আমাদের ভারতে দেখুন S-400, আপনারা সকলেই দেখেছেন যে সুদর্শন চক্র, যে আমাদের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স, সেই এয়ার ডিফেন্স সিস্টেমে সুদর্শন চক্র মানে S-400, এটা কিন্তু সত্যিই সুদর্শন চক্রের মতো। যে সুদর্শন চক্র কিন্তু ব্রহ্মাস্ত্রকেও এনার্জিকে, ব্রহ্মাস্ত্রের এনার্জিকেও কিন্তু সে নিজের মধ্যে সমর্পণ করে নিতে পারে। সেই রকম তো S-400 সেরকম হয়েছে। আজকে ওদের লোকালসে কি বলছে দেখুন, লোকালসে বলছে ইরান যখন ইসরায়েলে মারছে তার মধ্যে কোথায় হয়তো 100,000 মারার পরে একটা হয়তো ভিতরে আসছে কিনা সেটা মানে খুব সন্দেহজনক। এক্স্যাক্টলি সেই রকমই আজকে পাকিস্তান যখন ভারতে মিসাইল মেরেছে, সেই মিসাইলের মধ্যে আমাদের তরফ থেকে এর অ্যাকুরেসি হচ্ছে 99.9%। অ্যাকুরেসি বুঝতে পারছেন তো? মানে যদি 100টা মিসাইল মেরে থাকে তাহলে 99.9% মিসাইলকে আমরা কিন্তু ও আকাশেই মেরে দিয়েছি। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ওদের শক্তি কোথায় দাঁড়িয়ে রয়েছে আর আমাদের শক্তি কোথায় দাঁড়িয়ে রয়েছে। ওদের মিসাইল মারছে, যে মিসাইলগুলো এমন রয়েছে যেটা ডিফিউজ করার জন্য আমাদেরকে লোক পাঠাতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, মিসাইল ভূমিষ্ঠ হওয়া মাত্রই কিন্তু সেটা ব্লাস্ট করে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ বুঝতেই পারছেন চাইনিজ প্রোডাক্ট। আমরা সকলেই জানি যে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে আমাদের ভারতে একটা বেশ প্রচলিত কথা রয়েছে যে যে কোনো জিনিস যদি আমরা ব্যবহার করতে করতে হয়তো খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে গেল, তখন আমাদের মুখে একটাই কথা থাকে যে এটা কি চাইনিজ মাল, এটা কি চোরাই মার্কেট থেকে কিনেছিস, তুই চাইনিজ মাল কিনেছিস। তো সেই রকম একটা কথা আর কি। পাকিস্তানিরা চাইনিজ মাল কিনছে, তো ওগুলো হচ্ছে তো ওদের সেকেন্ড হ্যান্ড, যেগুলো অ্যাকচুয়ালি চায়নারা কি ভাবে যে আমরা 6th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করে ফেলেছি, তো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন যেগুলো রয়েছে সেগুলো পাকিস্তানকে দিয়ে দিলাম, যেগুলো আমাদের দরকার পড়বে না সেগুলো দিতে কি অসুবিধা। তো এরকম মিসাইলটাও ঠিক এরকম, যখন চীন নতুন তৈরি করা শিখেছিল তখন এই মিসাইলগুলো পাকিস্তানকে মানে তৈরি করেছিল, তারপর পাকিস্তানকে বিক্রি করেছে আর কি। তো সেই মিসাইল এতদিন পড়ে রয়েছে, সেগুলো ব্লাস্ট করবে কি করে? সেগুলো তো সম্ভব না, কারণ তো ড্যাম ধরে গিয়েছে, বলে না একটা বাংলা ভাষাতে, গোদা বাংলা ভাষায় এটাকে বলা ড্যাম ধরা, মানে ভিতরে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে আর কি। দেখুন S-400 এর খেল কিন্তু সবাই দেখে নিল, সারা বিশ্ব দেখলো যে S-400 কি করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যখন পাকিস্তানের ওপর মিসাইল হামলা করেছে সেটা কিন্তু এমন এমন জায়গায় করেছে যেখানে লোকালয় নেই, যেসব জায়গাগুলোতে হয়তো জঙ্গি ঘাঁটি রয়েছে, যেসব জায়গায় সেনাদের ছাউনি, মানে সেনাদের যেখানে এয়ারবেস রয়েছে, সেসব জায়গাগুলোতে আমাদের অ্যাটাক করা হয়েছে। আর এর জন্যই তো ওরা আরো বকলা হয়ে গেছে, মানে ওরা পুরো সম্পূর্ণভাবে ক্ষেপে উঠেছে, ক্ষিপ্ত হয়েছে। কারণটা কি, ভারত আমাদেরকে মারছে আর আমরা ভারতকে মারতে পারছি না, এই যে একটা ক্ষোভ মনের মধ্যে, যে কারণে সিজ ফায়ার হওয়ার পরেও কিন্তু তারা ফায়ার করলো, তারা ড্রোন হামলা করলো, সিজ ফায়ার হয়েছে। এখন ভারত, আমরা কি একটু সাদাসিধা মানুষ, আমরা ভারতীয়রা কি একটু নরম মনের মানুষ আর কি। এদের মধ্যে এই ভাবটা থাকে যে হ্যাঁ, যা ভুল হয়ে গিয়েছে সেটা ভুল করে ফেলেছে পাকিস্তানিরা, তো ওদেরকে আমরা আমাদের প্রতিবেশী হিসাবে আমরা ওদেরকে মাফ করে দিলাম, তো চলো এবার থেকে সিজ ফায়ার হয়ে গেল, আমরা আর ফায়ার করবো না। কিন্তু সেই জিনিসটা তো হবে না, এটা মির্জাফরের বংশধর ওরা,
আজকে বাংলাদেশ রয়েছে এবং পাকিস্তান, এরা দুটোই কিন্তু মির্জাফরের বংশধর। আর এই মির্জাফর কি করতে পারে, সিরাজদৌল্লাহকে কি করেছিল, নিজেদের নাকি ভাই বলে, আবার সেই সিরাজদৌল্লাহর কি পরিস্থিতি করেছিল সেটা তো আপনারা দেখলেন। দেশকে বেঁচে খেয়েছিল ওরা আর কি। আজকে আমাদের 200 বছর যদি ইংরেজরা রাজত্ব করে, সেই রাজত্বের শুরুয়াত কিন্তু ওই মির্জাফর করে দিয়ে গিয়েছে আর কি, এক কথায় বলা যেতে পারে। কারণ সেই সময় যদি ওগুলো আমি আলাদা টপিক ছেড়ে দিচ্ছি, তবে এই মির্জাফরের দলগুলো কিন্তু নিজেদের কোনো ক্ষতি হলে সেটা স্বীকার করবে না, কিন্তু অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই বাংলাদেশ কিভাবে পাকিস্তানের হয়ে কথা বলে আমরা সেই জিনিসটা বুঝে উঠতে পারি না। কারণ আমাদের ভারত থেকে প্রায় 50-এর উপরে বেশি নদী রয়েছে যেগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আজকে একবার চিন্তা করুন তো, সেই সব নদীগুলোর উপরে যদি আমরা প্রত্যেকটা নদীতে বাঁধ দিয়ে দিই, তাহলে বাংলাদেশে ওই যে নদীমাতৃক দেশ হিসাবে ওরা বলে, তাহলে ওদের যানবাহন ব্যবস্থা থেকে শুরু করে ওদের খাবার দাবার, দিন আনতে পান্তা ফুরবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে আর কি। কোনো কিছু আবাদ করতে পারবে না, কোনো কিছু ওরা মাছ ধরেও খেতে পারবে না, কিছুই হবে না। ওদের প্রধান খাদ্য তো ভাত মাছ না, তো সেটা ওরা মানে কোথাও পাবে না, সেটা ওদেরকে হাত পাততে হবে ভারতের কাছে যে আমাদেরকে দাও। আর এই বাংলাদেশ এরকম ভাবে লাফায়। আবার যদি এটাও হয়, আমরা যে এই নদীগুলোর উপর বাদ দিয়ে রেখেছি, যেসব নদীগুলোর উপরে, সেগুলো যদি আজকে ছেড়ে দিই, আজকে পাকিস্তানে কি হচ্ছে, আমরা বাংলাদেশের এই বাঁধগুলো ছেড়ে দিলে বাংলাদেশ পুরো ভেসে চলে যাবে। পাকিস্তানের তো সেই রকম হচ্ছে, আমাদের ওদিকে একটু বৃষ্টির চাপ বেড়েছে, তাই আমরা কিছু কিছু নদীর কয়েকটা করে গেট খুলে দিচ্ছি, বাঁধের কয়েকটা গেট খুলে দিচ্ছি। তার জন্য পাকিস্তান কি বলছে, আমাদেরকে ব্লেম করা হচ্ছে যে এই নদীর জল ছেড়ে আমাদেরকে ডুবে মারার প্ল্যান করেছে। যদি ডুবে মারার প্ল্যান করে না, তাহলে পরে অনেক আগে পাকিস্তানকে ডুবে মেরে ফেলতে পারতো। যাই হোক, এই জল চুক্তি আমাদের আমরা স্বাক্ষর করছিও না এখন, আর এখন আমাদের কোনো যায়ও আসে না যে কতটুকু জল দিচ্ছে কতটুকু দেবো না। তবে পাকিস্তানের যে প্রোপাগান্ডাগুলো করছে এবং বাংলাদেশের যে প্রোপাগান্ডাগুলো করছে পাকিস্তানকে নিয়ে, যে অতিরিক্ত উৎসাহী হয়েছে, সেই উৎসাহের জের কিন্তু একদিন ওদেরকে তুলতে হবে, আর এই জেরটা খুব ভারী পড়বে তাদের জন্য। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটি হচ্ছে কি, ভারতের এয়ার ডিফেন্সে সবচাইতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কোনটি? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভারতের এয়ার ডিফেন্সের সবচাইতে শক্তিশালী এয়ার ডিফেন্স কোনটি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এটা আপনাদের সকলের জন্য কোশ্চেন থাকলো। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।